আমরা আরেকটা এই বিষয়টা জেনেছি বা শুনি, আমরা সবসময় শুনি যে মুফতি সাহেব হুজুর শাইখুল হাদিস সাহেবের জানাজায় উপস্থিত হন না। এই কথাটা অনেক চর্চিত বা সবাই অনেকে বলতে থাকে বা বলেন। এই ব্যাপারে আপনারা কি বলবেন? এই যে মিথ্যা কথা যে খুব মানে খুব বেশি প্রচারিত হয় এবং খুব সহজে মানুষ নিয়ে নেয়, এটা একটা তার উদাহরণ। আচ্ছা। হযরত মুফতি সাহেব হুজুর শাইখুল সাহেব হুজুরের জানাজায় অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ করেছেন, ওনার পাশে ছিলেন শাইখুল সাহেব হুজুরের জামাই একজন আছেন, হযরত মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব, শাহী মসজিদের খতিব, লালবাগ হুম, শাহী মসজিদের হুম, খতিব। ওনারই ভাই জনাব খায়রুল্লাহ সাহেব, হুম, যিনি আম্বর শাহ মাদ্রাসার সম্ভবত মুহতামিম, উনি হুজুরের পাশে ছিলেন। আর সঙ্গে আরেকজন আমাদের মাদ্রাসার ফাজিল ছিলেন, তিনিও ছিলেন। খায়রুল্লাহ সাহেবকে মুফতি সাহেব হুজুর, মজার ব্যাপার যে মুফতি সাহেব হুজুর তখন বলছিলেন, দেখো আমি কিন্তু শাইখুল সাহেব হুজুরের জানাজায় শরীক হইলাম, কিন্তু আমার নামে ছড়াবে আমি মুফতি শাইখুল সাহেব হুজুরের জানাজায় শরীক হই নাই। এটা উনি ওই সময় ওই বলেছিলেন? সময় বলছেন। আচ্ছা। তার মানে দেখা যাচ্ছে যে মানে কারণে হোক অকারণে হোক একটা পক্ষ বা কিছু মানুষ শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহর ব্যাপারে কোনো নেগেটিভ কিছু হলে মুফতি সাহেবকে এখানে সম্পৃক্ত করেছেন। ওনার সম্পৃক্ত থাক আর না থাক বা উনি কিছু বলুক আর না বলুক, ব্যাপারটা তো এরকমই দাঁড়িয়েছে। এরকমই দাঁড়িয়েছে। তো সেটা খুব একটা মজার ইন্টারেস্টিং পয়েন্ট যে আমরা যে কথাটা বললাম যে হুজুর ওখানে নিজেই জানাজায় যখন শরীক হয়েছেন এবং তিনি নিজেই বলেছেন যে, এবং যাকে বলেছেন তিনি কিন্তু শাইখুল সাহেব সাইকুল হুজুরের রহমান আত্মীয়। আত্মীয়, হ্যাঁ, তাকেই বলেছেন যে হয়তো দেখো আমার নামে এই কথা আসবে যে আমি এখানে শরীক হইনি। তাই আসলে এই বড়দের এই বিষয়গুলো আমাদের লক্ষণীয় বা এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ওনারা যে জিনিসগুলো নিয়ে চলছেন বা যা করছেন এগুলোর ব্যাপারে ওনারা পরিপূর্ণ ওয়াকিবহাল এবং ওনারা জানেন যে কি হচ্ছে বা কিভাবে হচ্ছে। 97-98তেও আমরা কিন্তু তেমন বিরোধ দেখি নাই। এরপরে যে বিরোধটা আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু মুফতি সাহেব হুজুর, মঈনপুরী হুজুরের সঙ্গে শাইখুল সাহেব হুজুরের বিরোধ। এই বিরোধটা কিন্তু আমরা শুধু বাইরে থেকে শুনি, আমরা ভিতরে থেকে কিন্তু এই শাইখুল সাহেব হুজুরের সঙ্গে মুফতি সাহেব আর মঈনপুরী হুজুরের বিরোধ, এই বিরোধটা কিন্তু আমরা প্রত্যক্ষ করি নাই। সুতরাং আমাদেরকে অন্য যাই বলুক, আমাদেরকে এটা বিশ্বাস করানো সম্ভব না। আমরা দেখেছি যে কমিটির পরিচালনা পরিষদের সঙ্গে হুজুরের মতের বিরোধ চলছে, মানে এবং সেটার সূত্র কি, সেটার সূত্র আছে। এর মধ্যে উল্লেখযোগ্যটাই হলো ছাত্রদেরকে দলীয় রাজনীতিতে ব্যবহার করা। একটা ছিল যে দিনই তাকা যায়, ইসলামের উপরে রাষ্ট্রীয় বা জাতীয় পর্যায়ে এমন কোনো আপত্তি আসবে যেটার প্রতিবাদ করা জরুরি। এই এই ক্ষেত্রে জামিয়া রহমানিয়া ছাত্র শিক্ষকরাও মুসলিম জাতির সাথে একসাথ হয়ে এর প্রতিবাদ জানাবে, কিংবা বাবরি মসজিদ ভেঙে দেওয়ার কারণে মুসলমানদের মধ্যে যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, ভারত বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে, সেগুলো সাহেব হুজুরের উদ্যোগে লং মার্চ হয়েছে। এইসব ক্ষেত্রে এগুলো তো জাতীয় ইস্যু এবং মুসলমানদের কমন ইস্যু। এইসব ক্ষেত্রে জামিয়া রহমানিয়া পিছিয়ে ছিল না। এইসব বিষয় নিয়ে জামিয়া রহমানিয়ার নীতি নির্ধারক এবং পরিচালক মণ্ডলী, সেগুলো সাহেব হুজুর, মুরব্বীদের মধ্যে উল্লেখযোগ্য বিরোধ কখনোই ছিল না। বিরোধের সূত্রপাত হয় যখন নাকি 96-তে গভর্নমেন্টে আসা আওয়ামী সরকারের শেষের দিকে এসে সেগুলো সাহেব হুজুর যখন নাকি 4 দলীয় জোটে অংশগ্রহণ করেন, জোটবদ্ধ রাজনীতি শুরু করেন, তখন সেগুলো সাহেব হুজুরের দলীয় কার্যালয় থেকে চাহিদা আসতো, আর জামিয়া রহমানের অভ্যন্তর থেকে জুনিয়র লেভেলের কয়েকজন ওস্তাদ এই দায়িত্ব পালন করতেন। এমন হয়তো যে হুজুরের রাজনৈতিক অফিস থেকে অফিস সেক্রেটারি ফোন দিয়ে দিত, ওই মৌলানা সাহেবের নামটা আমি ভুলে গেছি, ইয়াসিন কিংবা এই ধরনের কি নাম ছিল, উনি ফোন দিতেন। এখান থেকে কোন কোন জামাত যাবে নির্দিষ্ট করে দেওয়া হইতো, রোড মার্চ হইতো, 3 দিনের জন্য ছাত্র চলে যেত। এই থেকে গিয়ে আমরা এই পরিচালনা পরিষদের সঙ্গে এবং শাইখুল সাহেব হুজুরের মতের সঙ্গে এই বিরোধের বিষয়টা সম্মুখে চলে আসে আমাদের। এছাড়া আরো কিছু বিষয় ছিল হুজুর মোতায়েম থাকাকালে, আরো কিছু কথা যেগুলো আমাদের জানা আছে কিন্তু আমরা এটা আসলে বলতে চাই না। এটা অবশ্যই আমরা মনে করি যে হুজুর যেহেতু আমাদের ওস্তাদ, আমাদের ওস্তাদদেরও ওস্তাদ, আমার বাবারও ওস্তাদ, সেই হিসাবে আমরা হুজুরের শানে এই কথাগুলো বলা দরকার মনে করি না। অনেকে এই অনিয়মের কথা বললে ওগুলো টেনে বের করতে চায়, কিন্তু আমরা আসলে ইচ্ছা করে সেদিকে যাই না, দরকার নেই। আমরা মনে করি যে এই কথাগুলো হুজুরের শানে যায় না।
তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে কিনা যে হুজুরের জন্য তো রাজনীতি করে নিষেধ ছিল না না। সামগ্রিকভাবে, তো সেই হিসেবে একজন ওস্তাদ তো জনপ্রিয় হতেই পারেন, আর শাইখুল হাদিস রহমতুল্লাহ জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল, এই কথা অনস্বীকার্য, মানে কি অস্বীকার করতেও পারবে না, সবাই ছোট বড় সবাই তাকে ভালোবাসতো, পছন্দ করতো। সেই ক্ষেত্রে একটা ব্যক্তির দিকে আকৃষ্ট হয়ে তো কেউ যেতেই পারে, সে রাজনীতি হোক বা যে কোনো একটা মতাদর্শই হোক না কেন। সেই ক্ষেত্রে কি মাদ্রাসা থেকে নির্দিষ্ট কোনো নিয়ম ছিল ছাত্রদের জন্য যে ছাত্ররা রাজনীতি করতেই পারবে না বা শুধু হুজুর করতে পারবে, এরকম কোনো ঘটনা ছিল কিনা? আমরা জানি এটা ছিল। শাইখুল সাহেব হুজুর দলীয় রাজনীতি করবেন, হুজুরের যেহেতু নিজেরই দল আছে, কিন্তু ছাত্ররা কিংবা অন্য শিক্ষকরা দলীয় রাজনীতিতে তৎপর হতে পারবে না, এটা নিয়ম আমাদের জানাও ছিল, শোনাও ছিল এবং এর প্র্যাকটিস ছিল। আমরা জানি শাইখুল সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি নিজেই মাওলানা মামুনুল হককে এবং তার এক সাথীকে সম্ভবত ছাত্র রাজনীতি তথা হুজুরের যে ছাত্র মজলিস, এই ছাত্র মজলিসে সম্পৃক্ত হওয়ার যখন প্রমাণিত হলো, তখন শাইখুল সাহেব হুজুরের স্বাক্ষরেই ওনাকে বহিষ্কার করা হলো। আচ্ছা, যদি দলীয় রাজনীতি নিষিদ্ধই না হয়ে থাকে, তাহলে হুজুর কেন নিজ হাতে নিজ ছেলেকে বহিষ্কার করতে যাবেন? অপরদিকে শাইখুল সাহেব হুজুরকে আমরা একাধিকবার বলতে শুনেছি যে রাজনীতি, ছাত্র রাজনীতি এটা ক্ষতিকর, এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। আমার জামিয়া রহমানিয়ায় ছাত্র রাজনীতি চলবে না। তা কেউ যদি তোমরা প্রশ্ন করো যে তাহলে আমি ছাত্র মজলিস কেন করলাম, তো সেটার জবাব হুজুর দিতেন যে ছাত্র মজলিস করার উদ্দেশ্য হলো যে সকল প্রতিষ্ঠানে ছাত্রদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ আছে, ছাত্র রাজনীতিতে, তারা যেন আমার এটাতে শরিক হয়। হুজুর এই ক্ষেত্রে একটা কৌতুক, মানে এটা আমাদের দারুল উলুম দেওবন্দের এক আকাবেরের কথার হাওলা দিয়ে হাসতে রসিকতা করে সে হাওলাটাও দিতেন। তিনি বলতেন যে দারুল উলুম দেওবন্দের এক বুজুর্গের কাছে এক শরাব বিক্রেতা, শরাবের দোকানদার দোয়া চাইতে এসছে। তো তিনি তাবিজের মধ্যে লিখে দিয়েছেন, তাবিজ দেওয়ার পরে থেকে তার দোকানে বিক্রি বেড়ে গেছে। আচ্ছা, বিক্রি বেড়ে যাওয়ার পরে লোকজন এসে বললো যে হুজুর এটা কেমন কাজ করলেন, এই শরাব বিক্রেতার জন্য দোয়া করে দিলেন। তান বললেন যে আমি কি দোয়া করছি, আমি সেখানে লিখে দিচ্ছি জিস কম বক্ত কো শরাব পিনা হয় তো ইসি কি দোকান সে পিয়ে, যে কম বক্ত হতবাগার শরাব পান করতে হয় সে যেন এই দোকান থেকেই পান করে। উনি এটাকে রেফারেন্স দিয়ে কথা বলতেন যে আমি ছাত্র মজলিস করছি, যে হতবাগার ছাত্র রাজনীতি করার দরকার সে যেন এটাতে আসে। তাই বলে আমার মাদ্রাসার ছাত্রদের কিন্তু কি এই ছাত্র রাজনীতি করার কি নাই, সুযোগ নাই। এটি কি কোনো গঠনতন্ত্র বা কমিটির লিখিত সিদ্ধান্ত ছিল নাকি এটা জাস্ট মৌখিক ভাবেই প্রচার করা হয়েছে যে এটা হুজুরের সাথে কেউ ছাত্র রাজনীতি করতে পারবে না? মিটিং এর রেজুলেশনে তো অবশ্যই ছিল, যার ফলেই তো এটা কার্যকর হইতো। আমরা যেমন এখন বর্তমান সময়ে দেখি অনেক মাদ্রাসায় ফর্মে লেখা থাকে যে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হওয়া যাবে না। আপনার এরকম কোনো ওই সময়ের কথা বা ওই সময়ের ঘটনা কিছু মনে আছে বা মনে পড়ে কিনা যে ওই সময়ের ফর্মে কোনো কিছু এরকম লেখা ছিল যে রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া যাবে না? আমরা যে ফর্মে অঙ্গীকার নামা করে ভর্তি হয়েছি, আমার তো যতদূর খেয়াল পড়ে সেখানে ছাত্র রাজনীতিতে জড়ানো যাবে না, রাজনৈতিক বইপত্র রাখা যাবে না, এগুলো লেখা ছিল। তাহলে কি এই কথা বলে যে মূল দ্বন্দ্বটা আসলে এই রাজনৈতিক কেন্দ্রিকই শুরু হয়েছিল, মানে শাইখুল হাদিস রহমতুল্লাহ রাজনীতির জড়ানো এবং ছাত্রদেরকে না জড়ানো, এই একটা জায়গা থেকেই কমিটির সাথে একটা দ্বন্দ্বের সূত্রপাত, এখান থেকেই ঘটনাগুলো প্রবাহিত হয়েছে? ব্যাপারটা কি এরকম ছিল কিনা? এটা একটু মূল বলা যেতে পারে, আচ্ছা, এবং প্রকাশ্যে আসার একটা মাধ্যম এটাকে বলা যেতে পারে। আরো কারণ আছে থাকতে পারে, কিন্তু এটাকে মূল বলা যাবে যে মূল কারণ এটাই। তার মানে কমিটির চাওয়া একদিকে ছিল, শাইখুল হাদিস রহমতুল্লাহ চাওয়া আরেক দিকে ছিল ছাত্র রাজনীতির ব্যাপারে। ব্যাপারগুলো কি এইভাবে এগিয়েছে? এটা তো কমিটির চাওয়া, আর এর সাথে 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 কথাও বলে রাখি যে রাজনৈতিক প্রোগ্রামে পরপর অংশগ্রহণের কারণে ছাত্রদের পড়ালেখার ক্ষতিটা ভিতরগতভাবে যে শিক্ষকরা দেখতেন, নিগরানি করতেন, তারা কিন্তু উপলব্ধি করতেন। যার ফলে এটাতে হযরত মঈনপুরী হুজুর, হযরত মুফতি সাহেব হুজুর নায়েবে মোতায়েম হিসাবে এবং মঈনপুরী হুজুর নাজিমে তালিমাত হিসাবে ওনারা এবং অন্যান্য শিক্ষকরা শিক্ষক হিসাবে এই জিনিসটাকে কিন্তু দিল থেকে পছন্দ করতেন না। এবং আমার খেয়াল পড়ে আমরা শিক্ষক থাকা অবস্থায় শিক্ষকদের যে সোমবারের যে মজলিস ধারাবাহিকভাবে আমাদের এখনো চলে আসতেছে, তার এই ধরনের এক মজলিসের মধ্যে শাইখুল সাহেব হুজুর এই ছাত্রদেরকে তখনকার প্রেক্ষাপট তুলে বলছিলেন যে এই প্রেক্ষাপটে রাজনীতিতে অংশগ্রহণ করানোটা, তাদের জড়ানোটা আমার মতে জরুরি মনে হয়। তোমরা কি বলো? এই ক্ষেত্রে আমার যতটুকু খেয়াল পড়ে মাওলানা হাসান আহমদ সাহেব
হুজুরের নাতি গিয়াসউদ্দিন সাহেবের ছেলে এবং মাওলানা মাহফুজুল্লাহ সাহেব, এছাড়া আরো 1-2 জন ছাড়া আর বাকিরা কিন্তু চুপ ছিল, কেউ কিন্তু এতে সম্মতি প্রকাশ করে নাই। আমরা যেটা জানি যে জামিয়া রহমানিয়ার কমিটি, সেখানে কিছু সাধারণ মানুষজন ছিল, বেশ একটা বড় অংশ শুরুর দিকের, এবং এই জামিয়া রহমানিয়ার শুরুর ব্যাপারে আল্লামা গওহরপুরী রহমতুল্লাহ একটা বড় অবদান আছেন, তার দোয়া, তার মেহনত, ফিকির সবই আছেন এখানে। এই কমিটিটা আসলে কে গঠন করে দিয়েছিল? সাধারণ মানুষকে দিয়ে একটা দিনী প্রতিষ্ঠান চালানোর কমিটি, এটা কিভাবে হলো, বা আসলে এটা কিভাবে চলেছিল বা হয়েছিল, বা পরবর্তীতে বা কি হয়েছিল? আমরা তো এই সংঘ স্মারকের আলোকে বলতে পারবো যে এটা সেগুলো সে হুজুরের সম্পৃক্ততার মাধ্যমেই হয়েছে। আচ্ছা এখানে দেখবেন যে আপনি মুফতি মনসুর হক সাহেবের নাম কিন্তু নাই সেই বডিতে। আচ্ছা তো সেখানে এই কমিটির জড়ানো, এই কমিটিকে সম্পৃক্ত করা, সাথে নিয়ে চলা, এটা তো সেগুলো এসে হুজুরও করেছেন। অন্যরা ছিলেন, কিন্তু সেগুলো এসে হুজুরদের সাথে সম্পৃক্ত ছিলেন। এটার দায় এককভাবে মুফতি মনসুর হক সাহেবের উপরে বর্তাবে, যেমনটা 13ই জানুয়ারি মাওলানা মামুনুল হক সাহেব বলতে চেষ্টা করছেন, বিষয়টা কিন্তু তা না। আচ্ছা এছাড়া সেগুলো শেখ হুজুরের জবান থেকে আমরা কিন্তু এই কথা নিজেরাও শুনেছি যে জামিয়া রহমানিয়ার কমিটির মতো এত বিচক্ষণ এবং এত দিন দরদি কমিটি আর কোনো প্রতিষ্ঠানের নেই। তো কমিটির প্রশংসায় পঞ্চমুখ কিন্তু আমরা সেগুলো শেখ হুজুরকেও দেখেছি।